মন্ত্রী, আমি আবার বিবাহ করতে চাই। এই রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ে খুঁজে বিবাহের আয়োজন করো। জানি বেচারি কবে রাজা রূপক রায়ের বলির শিকার হয়। ঠাকুমা, রাজা রূপক রায় এভাবে সুন্দরী মেয়েদের কেন বলি দেয়? এর কোনো প্রতিবাদ করে না কেন কেউ? রূপক রায়ের এটা একটা নেশায় পরিণত হয়েছে, বিয়ে করে পরের দিন বলি দিয়া। আর প্রতিবাদ প্রতিবাদ কে করবে? কার এত বড় সাহস আছে? তারপর চারুর পিছু নেয়, চারু কার মেয়ে এটা জানার জন্য। সেই নারী যে রূপনগর রাজ্যের রাজা রূপক রায়ের দাম্ভিকতা ও সাহসিকতা নিয়ে কথা বলার সাহস দেখিয়েছে। চারুকে দেখে রাজা রূপক রায় অবাক হয়ে যায়। এত সুন্দর মেয়ে রাজা আগে কখনো দেখে নাই। আমি সেই নারী যে রূপনগর রাজ্যের রাজা রূপক রায়ের দাম্ভিকতা ও সাহসিকতা নিয়ে কথা বলেছে। আপনি রাজা আর আমি এক সামান্য প্রজা, তাই বলে কি আমার মতামত প্রকাশের অধিকার নেই? তুমি অনেক সাহসী মেয়ে। তোমার কথা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত। তুমি তোমার শর্ত বলো। আপনি রূপনগর রাজ্যের রাজা, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কাছে রাজত্ব চাই না, টাকা পয়সা ধন দৌলত চাই না। আমি আপনার কাছে আপনার মূল্যবান সময় চাই, প্রতি দিবাগত রাতে। যখন অর্ধরাত্রি হবে তখন আপনি আমাকে কিছুটা সময় দেবেন। হাসালে তুমি। এ আর এমন কি শর্ত? আমি রূপনগর রাজ্যের রাজা রূপক রায়। এই সামান্য শর্ত তার জন্য কিছুই না। আর তুমি তো সময় পাবে একটি মাত্র রাত। আমি তোমাকে অনেক বুদ্ধিমান ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি অনেক বোকা। না হলে তোমার কাছে সুযোগ থাকা সত্ত্বেও এই সামান্য শর্ত দাও। এই কথা বলে রাজা রূপক রায় চলে গেলেন। চারু অপলক চোখে রাজা রূপক রায়ের দিকে তাকিয়ে থাকল। মা চারু, তোর জন্যে আমার অনেক ভয় হচ্ছে। তুই এটা কি শর্ত দিলি? আমি কিছুই বুঝতেছি না। মারে, এই অত্যাচারী রাজা রূপক রায় খুবই নির্দয়। ওর ভিতরে কোনো দয়া মায়া নেই। অত্যাচারী রাজা তোকে মেরে ফেলবে মা। এখনো সময় আছে মা, তুই পালিয়ে যা। বাবা, তুমি এসব কি বলছো? আমি কিভাবে এই নির্দয় রাজাকে বুদ্ধির বেড়াজালে আটকায় তুমি দেখবে। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন রূপনগর রাজ্যের দাম্ভিক ও নির্দয় রাজার উপযুক্ত রানী হয়ে উঠতে পারি। তুমি আমার ওপর বিশ্বাস রেখো। রাজা রূপক রায়ের বিয়ে বলে কথা। রাজার লোকেরা জলিলের কুঁড়েঘর যেন ফুলে ফুলে সাজিয়ে তুলেছে। চারুর জন্য রাজকীয় সপ্রসাধন নিয়ে আসছে। এ তো খুশি আনন্দের মাঝে যেন এক থমথমে ভাব বিরাজ করছে। সবাই চারুর জন্য দুঃখ প্রকাশ করছে। জলিল ভাই, শেষ পর্যন্ত তুমিও রাজা রূপক রায়ের রাজত্বের লোভে পড়ে গেলে। চারুমার জীবনের কথা ভাবলে না। যে মেয়েটা দিন রাত তোমার সেবা করে গেল, সামান্য টাকার লোভে মেয়েটাকে নির্দয় রাজা রূপক রায়ের কাছে বলি দিলে। চারুর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এই গ্রামে চারুর মতো ভালো মেয়ে একটাও নেই। সেলিম ভাই, তুমিও আমাকে ভুল বুঝলে। এতদিনে আমাকে এই চিনলে? টাকার জন্য আমি আমার মা মরা মেয়েটাকে ওই অত্যাচারী রাজা রূপক রায়ের কাছে বলি দেব? এটা চারুর ইচ্ছা। চারু চায় এই দাম্ভিক রাজার বলির শিকার যেন আর কোনো মেয়েকে হতে না হয়। চারু শোন, জেনে শুনে তুই এত বড় জীবনের ঝুঁকি নিলি। খুব সাবধানে বুদ্ধি দিয়ে এই নির্দয় রাজার মন জয় করতে হবে। আমি তোর জন্যে দোয়া করি, তুই যেন এই অত্যাচারী রাজাকে বশ করতে পারিস। তোর এই ভালো কাজে আমরা সবাই তোর জন্যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। গ্রামের লোকজন সবাই চারুর জন্য আফসোস করছে। চারু অনেক ভালো মেয়ে, এমন বিনয়ী আর ধৈর্যশীলা মেয়ে হয় না। মন্ত্রী একটি বড় লাগেজ নিয়ে জলিলের বাড়িতে আসতেছে। রাজা রূপক রায়ের বিয়ে। দামি দামি গহনাগাটি পাঠিয়েছে চারুর জন্য। পথে মন্ত্রীকে দেখে গ্রামের মহিলারা বলাবলি করছে। দেখ দেখ, ওই দেখ, মন্ত্রী কত বড় লাগেজ নিয়ে যাচ্ছে জলিলের বাড়িতে। শেষমেশ বাবা মেয়ে রাজা রূপক রায়ের টাকার লোভ সামলাতে পারল না, রানী হবে, রাজ্য শাসন করবে। রাজকীয় পোশাক আর দামি দামি গহনা পরে চারুকে এত সুন্দর লাগছে, যেন আকাশ থেকে পরী নেমেছে। চোখ দুটো যেন অজানা মায়ায় ভরা।
চারুর সৌন্দর্য দেখে গ্রামের লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। দামি দামি গহনা আর লেহেঙ্গা যেন চারুর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। রহিমা চাচি চারুকে দেখে ঠাকুমাকে বলছে, ঠাকুমা দেখো আমাদের চারুকে কি সুন্দর লাগছে, যেন স্বর্গ থেকে অপ্সরা নেমে এসেছে। যে কোনো পুরুষ চারুর সৌন্দর্যে মুগ্ধ হবে। জানি না আমাদের এত সুন্দর লক্ষ্মী মেয়েটার ভাগ্যে কি আছে, তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি দাম্ভিক রাজা রূপক রায় যেন চারুর সৌন্দর্যের মায়ায় বশ হয়ে যায়। চারু যেন এই অত্যাচারী ও নির্দয় রাজার মনকে জয় করতে পারে। পালকিতে করে সিপাহীরা চারুকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল। জঙ্গলের পথ পেরুলেই রাজপ্রাসাদ। হঠাৎই পথিমধ্যে আকাশ মেঘে ছেয়ে যায়। প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণ শুরু হয়। প্রবল বর্ষণের জন্য সিপাহীরা পালকি ধরে রাখতে পারছে না। কোথা থেকে যেন একটা এলোমেলো বাতাস এসে সবকিছু উল্টে গেল। প্রবল বর্ষণ ও ঝড়ো বাতাসে সিপাহীরা দিশেহারা হয়ে পড়ে। সিপাহীরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালালো। সিপাহীরা দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদে পৌঁছে যায়। রাজপ্রাসাদ ঝলমল করা আলোকসজ্জায় আলোকিত। এক মুহূর্তে সব বদলে গেল। বলো, এই ঝড় বৃষ্টিতে আসতে পথে কোনো সমস্যা হয় নাই তো? রানী কোথায়? রানীকে সসম্মানে রাজপ্রাসাদে বরণ হচ্ছে তো? রানীর যেন কোনো ত্রুটি না হয়, দাসীদের বলে দাও। মহারাজ, ক্ষমা করবেন। প্রবল বর্ষণ আর ঝড়ো হাওয়ায় আমরা রানীকে রক্ষা করতে পারি নাই। কোথা থেকে একটি এলোমেলো বাতাস এসে পালকিটাকে উড়িয়ে নিয়ে গেছে। আমরা কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে এসেছি। খামস বেয়াদব, তোদের এত বড় সাহস! রূপনগর রাজ্যের রানীকে তোরা রক্ষা করতে পারিস নাই, আবার সেই সংবাদ আমার কাছে এনেছিস। যা, চারিদিকে লোক পাঠা। ভোরের আলো ফোটার আগে রানীকে রাজপ্রাসাদে দেখতে চাই আমি। যদি রানীকে না পাওয়া যায় তাহলে তোদের গর্দান নেব আমি। এদিকে প্রবল বর্ষণে চারুর পালকি উল্টে যায়। ভারী বর্ষণ ও বজ্রপাতে চারু জ্ঞান হারিয়ে ফেলে। এক সাধু চারুকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে। সাধু চারুর পাশে বসে সাধনা করছে আর অপেক্ষা করছে কখন চারুর জ্ঞান ফেরে। চারু জ্ঞান ফিরেছে। চারু চোখ খুলে চারদিকে তাকিয়ে বলে, আমি কোথায়? আমার কি হয়েছিল? আমার তো এখন রাজপ্রাসাদে থাকার কথা, তাহলে আমি এখানে কেন? মা, তোমার ভয় নেই, তুমি এখন সুরক্ষিত আছো। আমি তোমাকে এনেছিলাম। ভারী বর্ষণ ও বজ্রপাতে তুমি অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়েছিলে। এই প্রবল বর্ষণ আর বজ্রপাত কোনো প্রাকৃতিক নিয়মে হয়নি, এটা তোমার ভবিতব্য ছিল। আজ রাতে তোমার মৃত্যু লেখা ছিল। আজ তোমার মৃত্যু ঠেকাতে এই বর্ষণ ও বজ্রপাত। তোমার উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে, তাই তুমি আরও 1001 রাত বেঁচে থাকবে। সাধুর এসব কথা শুনে চারু অবাক হয়ে যায়। এদিকে ভোরের আলো ফুটে ওঠে। মারে, আজ থেকে তোর নতুন জীবন শুরু। রাজা রূপক রায়ের জীবন তোর হাতে। যদি কোনোদিন রাজা রূপক রায় তোর ভালোবাসায় মুগ্ধ হয়, তাহলে সেই দিনই রাজা রূপক রায়ের মৃত্যু হবে।